আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতে ইউপি সংবাদ শিরোনাম। পদ্মা সেতুর 10ম স্প্যান বসছে আজ, দৃশ্যমান হতে যাচ্ছে ১,৫০০ মিটার। অগ্নি ঝুঁকিতে বরিশাল শেরেবাংলা মেডিকেল, আতঙ্কে রোগী, চিকিৎসক সহ সবাই। নওগাঁর ধামরাইর হাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩৫টি বসতঘরে অগ্নিসংযোগ, খোলা আকাশের নিচে ১.৫ শতাধিক ক্ষতিগ্রস্ত মানুষ। এবং রোহিঙ্গা প্রত্যাবর্তন সহ সংকটের স্থায়ী সমাধানে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের। এবার বিস্তারিত। আজ বসানো হচ্ছে পদ্মা সেতুর 10ম স্প্যান। স্প্যানটি বসানোর পর দৃশ্যমান হবে সেতুর ১,৫০০ মিটার। মুন্সিগঞ্জের কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে জাজিরা মামা প্রান্তে সেতুর ১৩ ও ১৪ নম্বরের পিলারের ওপর স্প্যানটি বসানো হবে। নকশা অনুযায়ী ২৯৪টি পাইলের মধ্যে বসানো হয়েছে ২৪৭টি। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। এরই মধ্যে মূল সেতুর ৭৩% এবং সার্বিক কাজের ৬৩% কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে সেতু বিভাগ। পদ্মা সেতু আমাদের এখানে হয়েছে, আমাদের জন্য ভালো হয়েছে। আমার উত্তর দক্ষিণবঙ্গের জন্য আমাদের অনেক সুব্যবস্থা। যখন এতদিন আমরা আশায় ছিলাম যে পদ্মা সেতু হবে, কিন্তু এখন হয়েছে। এটার জন্য শেখ হাসিনাকে খুব প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমাদের যাতায়াতের জন্য খুব ভালো হয়েছে। এমনকি 9টা স্প্যান বইছে, আর 10টা বসার অনুমতি হয়ে গেছে গা। আমাদের সম্পত্তি গেল, দেশ উন্নত হয়েছে, যাতায়াতের সুব্যবস্থা হয়েছে, কর্মস্থান বাড়ছে, অনেক ভালো হয়েছে। দীর্ঘদিন ধরেই অগ্নি ঝুঁকিতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। এতে চরম আতঙ্কে রয়েছে রোগী ও চিকিৎসক সহ সবাই। গোটা হাসপাতালে কয়েকটি মাত্র ফায়ার এক্সটিংগুইশার থাকলেও তার মেয়াদ নেই। এ অবস্থায় ঝুঁকি কমানোর আশ্বাস হাসপাতালের কর্তৃপক্ষের। বরিশাল প্রতিনিধি হুমায়ুন কবিরের রিপোর্ট, জানাচ্ছেন বিপ্লব রায়। প্রতিষ্ঠার প্রায় অর্ধশত বছরেও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন প্রতিরোধের তেমন কোনো ব্যবস্থা নেই। সংশ্লিষ্টরা বলছেন, ১,০০০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন গড়ে প্রায় ২,০০০ রোগী ভর্তি থাকে। পাশাপাশি বহির্বিভাগে চিকিৎসা নেন আরও ৩,০০০-এরও বেশি রোগী। এছাড়াও সার্বক্ষণিক থাকেন চিকিৎসক, নার্স, কর্মকর্তা কর্মচারী ও রোগীর স্বজনরা। স্থান সংকটের কারণে বারান্দাতেও থাকতে হয় অনেককে, অথচ সেখানে নেই পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা, এমনকি উপযুক্ত জলাধারও। কর্মচারীরা জানান, হাসপাতালের ৪৩টি ওয়ার্ডে দু-একটি ফায়ার এক্সটিংগুইশার সিলিন্ডার থাকলেও সেগুলোর অধিকাংশই মেয়াদোত্তীর্ণ। এছাড়া এগুলো চালানোরও প্রশিক্ষণ নেই কারো। অগ্নির ব্যবস্থা থাকা উচিত, না থাকলে জীবন মরণ ঝুঁকির ভিতর মানুষ থাকে। যদি কোনো রকমের অগ্নিকাণ্ড হয় তাহলে তো আমাদের এখানে কোনো নিরাপত্তা বলতেই নেই। রোগী হোক, স্টাফ হোক, কেউ কোনো নিরাপত্তাই পাবে না। বাই সুইপ করে যে আগুন নিবানো হয়, সেই যন্ত্রটা আমরা চাই আমাদের হসপিটালে। হাসপাতালের পরিচালক জানিয়েছেন, পর্যাপ্ত অগ্নি নির্বাপন যন্ত্র সরবরাহ করতে ফায়ার সার্ভিসকে চিঠি দেওয়া হয়েছে। হাসপাতালে কোনো ঘটনা ঘটতে পারে, যেহেতু সামনে আমাদের যে কোনো ধরনের দুর্বিঘর চান্স আছে, কারণ ইলেকট্রিসিটি ব্যবহারটা সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, যার ফলে যে কোনো জায়গায় শর্ট সার্কিট হয়ে কিন্তু যে কোনো ধরনের দুর্বিঘর হতে পারে। সেই জায়গা থেকে উত্তরণের জন্য আমরা কিন্তু অলরেডি চিঠি দিয়ে আসছি। এদিকে ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলছেন, বরিশাল নগরীর বেশিরভাগ উঁচু ভবনে আগুন নেভানোর কোনো ব্যবস্থা নেই। শেরেবাংলা মেডিকেল কলেজ সহ সব ভবনে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা রাখার দাবি বরিশালবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতা যেন থামছেই না ঝিনাইদহের শৈলকুপায়। নির্বাচনের পরদিনই পরাজিত আওয়ামী লীগ প্রার্থী নায়েব আলী জোয়ারদারের অন্তত ১০ কর্মীর উপর হামলা চালায় প্রতিপক্ষ। বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালায় হামলাকারীরা। এমনকি ক্ষেতের ফসল ও প্রতিপক্ষের গাছও কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। প্রায় প্রতিদিনই ঘটছে এমন ঘটনা। গত কয়েকদিনে হামলা পাল্টা হামলায় আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। আতঙ্কে বাড়ি ছাড়া অনেক পরিবার। দ্রুত এই সমস্যার সমাধান না হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন স্থানীয়রা।
নওগাঁর ধামরাইহাট উপজেলার চৌঘাট হঠাৎপাড়া গ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩৫টি বসতবাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার কারণে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে ১৫০ শতাধিক মানুষকে। তাদের অভিযোগ ১ বছর আগে গ্রামের পুকুরপাড় এলাকায় খাস জমিতে বসবাস শুরু করেন তারা। তবে মোশাররফ নামের স্থানীয় এক প্রভাবশালী ওই জমি নিজের দখলে নিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজনকে নানাভাবে হয়রানি করে আসছে। পরে গত রোববার গভীর রাতে পুকুরপাড়ের বাড়ি ঘরগুলোতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় তার লোকজন। বাসিন্দাদের চিৎকারে বিজিবি সদস্যরা ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। আদিবাসী কিছু আর কিছু মুসলমান সম্পৃক্ত হয়ে খাস জমি হিসেবে দখলের চেষ্টা করে এর মধ্যে তারা হঠাৎ করে ওর মধ্যে কিছু ঘরবাড়ি তুলে ফেলে। রাত্রে যারা যোদ্ধার পক্ষ এরা যায় ভাঙচুরের ঘটনা ঘটায় এবং কিছু অগ্নিসংযোগ করে। সেখানে ঘটনার সংবাদ হয়ে পুলিশ যায়, পরিস্থিতি শান্ত হয়েছে, আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ঝড়ের কবলে পড়ে মংলা বন্দরে একটি শ্রমিকবাহী লঞ্চ ও সরাবাহী বার্জ ডুবে গেছে। এই ঘটনায় এক শ্রমিক নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড। গতরাতে বন্দরের পশুর চ্যানেলে বেশচক্রিক এলাকায় প্রচণ্ড ঝড়ে ML আক্তার নামে একটি লঞ্চ। এ সময় পাশে থাকা পণ্যবাহী পানামার জাহাজ MV স্ক্র্যাপোসের সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে যায় লঞ্চটির। এ সময় লঞ্চটিতে থাকা 40 জন শ্রমিক সাঁতরে চ্যানেলের তীরে ও স্ক্র্যাপোসে আশ্রয় নিলেও একজনের কোনো খোঁজ পাওয়া যায়নি। এছাড়াও মংলা থেকে খুলনা যাবার পথে ঝড়ে পড়ে বেশচক্রিক এলাকায় ডুবে যায় বার্জ হাত্তা। মিয়ানমারের রোহিঙ্গা প্রত্যাবর্তন সহ সংকটের স্থায়ী সমাধানে বাংলাদেশকে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেনের সাথে বৈঠক শেষে একথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ তৈরি করা মিয়ানমার সরকার ও সেনাবাহিনীর দায়িত্ব। সানুল হকের রিপোর্ট। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর ওয়াশিংটনে প্রথমবারের মতো বৈঠক করেছেন মাইক পম্পেও ও ডক্টর আব্দুল মোমেন। বৈঠকে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক, নিরাপত্তা ও সন্ত্রাস দমন সহ দুদেশের মধ্যকার অগ্রাধিকারের বিষয়গুলোতে আলোচনা হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহযোগিতা, সংকটের বর্তমান অবস্থা অনুসন্ধান ও প্রকৃত সমাধানে আন্তর্জাতিক সমর্থন আদায়ে একসাথে কাজ করার কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। বাংলাদেশের মানবিক সাহায্যের প্রশংসা করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই সংকটের জন্য মিয়ানমারই দায়ী এবং এর সমাধানে তাদেরকেই সহায়ক পরিবেশ তৈরি করতে হবে, রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে যেতে হবে। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মায়ানমার স্বীকার করেছিল, এগ্রি করেছিল যে তাদের লোকরা তারা নিয়ে যাবে, কিন্তু এখনও তারা নিয়ে যায় নাই। সেজন্য আপনাদের এইখানে আমরা সহায়তা চাই এবং দে উইল এক্সটেন্ড ইট। ভাষাঞ্চলে রোহিঙ্গাদের স্থানান্তরের বিষয়টি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। মিয়ানমারের ভেতরে একটি নিরাপদ জোন স্থাপনে যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক মহলের সাহায্য চেয়েছেন তিনি। অনেক ঝড় বৃষ্টি হতে পারে, তাতে অনেক ল্যান্ডস্লাইড হতে পারে, তাদের উন্নত জীবনের জন্যই আমরা ওখানে সরাচ্ছি। তো উনি বললেন যে সেই ক্ষেত্রে আপনারা একটু চেক করে দেখেন যে যেখানে নিয়ে যাচ্ছেন ওখানে ভালো থাকে কিনা। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সাহায্যও চান পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এ অঞ্চলে বাংলাদেশকে অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার মনে করে যুক্তরাষ্ট্র, তাই এদেশের সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ আরও এগিয়ে নেওয়ার উপর জোর দেয় তার দেশ। সানাউল হক, ATN বাংলা, ঢাকা। নকল ও পুরাতন ব্যান্ড রোল বিড়ি ও ভারতীয় পাতার বিড়ির কারণে প্রতি বছর কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। সেই সাথে বৈষম্যমূলক শুল্ক নীতি ও উচ্চ শুল্কের কারণে ছোট ছোট বিড়ি ফ্যাক্টরিগুলো দীর্ঘমেয়াদী ক্ষতিতে পড়ে কারখানা বন্ধ করতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছেন বিড়ি শিল্প সংশ্লিষ্টরা। তারা বলছেন, শুল্ক হার কমিয়ে নকল ব্যান্ড রোল বন্ধের পাশাপাশি রাজস্ব আহরণ দ্বিগুণ করা সম্ভব। বিস্তারিত শফিল আলম সুজনের রিপোর্টে।
বিড়ি শিল্পে কাজ করে জীবিকা নির্বাহ করে দেশের নিম্নবিত্ত শ্রেণীর প্রায় ২৫ লাখ মানুষ। বছর দশেক আগে সরকার এই শিল্প থেকে ২৫০ কোটি টাকার কিছুটা বেশি রাজস্ব পেলেও গেল অর্থ বছরে এই খাতে রাজস্ব এসেছে ৫০০ কোটি টাকারও বেশি, যার ৪০০ কোটি টাকা যোগান দিয়েছে শুধু একটি বিড়ি কোম্পানি। বর্তমান বিড়ি শিল্পে একমাত্র কিছু শ্রমিক আকিজ বিড়িতে আছে, আর অন্যান্য প্রতিষ্ঠানগুলি ট্যাক্স আকিজ বিড়ি দিচ্ছে, অন্যান্য প্রতিষ্ঠানগুলি ধ্বংস হয়ে গেছে। সিগারেটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা প্রতি বছর বিদেশে পাচার হচ্ছে, অথচ এর ১০ ভাগের ১ ভাগ টাকা যদি বিড়ি শিল্পে ব্যয় করা হয় তাহলে এখানে আরও ১০ লক্ষ মানুষ কাজ করে ভাত খেতে পারে। বাকি প্রায় ১৮৪টি বিড়ি ফ্যাক্টরি প্রকাশ্যভাবে পুরাতন ব্যান্ডরোল ও ভারতীয় পাতা ব্যবহার করে কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছে বলে অভিযোগ বিড়ি সংশ্লিষ্টদের। সীমান্ত অঞ্চলে ভারতীয় পাতার বিড়ি বাংলাদেশে প্রবেশ করছে এবং বাংলাদেশে তাই এই বিড়িগুলোর জন্য বাংলাদেশের বিড়ি আরও মার খাচ্ছে। ওদেরকে বাকিতে ব্যান্ডল দেওয়া হয়, কিন্তু বিড়ি কোম্পানিকে সরাসরি টাকার মাধ্যমে দেওয়া হয়। এর জন্য দেশের অনেক বিড়ি শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে। কাস্টমদের কিছু অসাধু কর্মকর্তার যোগ সাজসে রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ আছে। যদি এই নকল বিড়ির কারখানাগুলোরই উৎখাত করতে পারে, ধরতে পারে, তাহলে সরকারের ডাবল ট্যাক্স আদায় হবে। এই অবস্থায় নকল ব্যান্ডরোল প্রতিরোধ সহ বিড়ি শিল্পে হারানো রাজস্ব ফিরে পেতে কার্যকর সরকারি পদক্ষেপের দাবি জানিয়েছেন বিড়ি শিল্প মালিকরা। শফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দলই। এক্সিট পোলের হিসেবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। পোলের হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ডানপন্থী লিকুদ পার্টি ৩৩ থেকে ৩৬টি আসনে জয় পেতে পারে, আর মধ্যপন্থী সাবেক সেনাপ্রধান ও নীল সাদা জোটের নেতা বেনি গেন্টস পাবেন ৩৬ থেকে ৩৭টি আসন। ডানপন্থী মিত্রদের নিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকার গঠনের সম্ভাবনার আভাস মিলছে দুটি এক্সিট পোলের হিসেবে। অন্য একটি এক্সিট পোল বলছে মধ্য ও বামপন্থীদের নিয়ে সরকার গঠন করবেন গেন্টস। এমন মিশ্র ফলাফলের এক টুইটে নিজেদের জয়ী ঘোষণা করে টুইট করেন নেতানিয়াহু। অন্যদিকে গেন্টস ও তার সমর্থকরা নিজেদের জয়ী দাবি করে সরকার গঠনের কথা জানিয়েছেন। পার্টেক্স খেলার খবর। হ্যারি কেনের ইনজুরি সত্ত্বেও ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল টটেনহাম হটস্পার। সার্জিও এগুয়েরের পেনাল্টি মিসের পর সিটির হার নিশ্চিত করেন সুন হিউং মিন। অন্য ম্যাচে পোর্তোর বিপক্ষে ২-০ গোলের প্রত্যাশিত জয় পেয়েছে আরেক ইংলিশ ক্লাব লিভারপুল। আরও জানাচ্ছেন তাওসিয়া ইসলাম। ৪ শিরোপার দৌড়ে থাকা ম্যানচেস্টার সিটির সামনে আরেক ইংলিশ ক্লাব টটেনহ্যামের চ্যালেঞ্জ। স্পারদের নতুন মাঠে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ, কিন্তু ১০ মিনিট না যেতেই নাটক। ড্যানি রোজের বিতর্কিত হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় ম্যান সিটি, কিন্তু বিশ্বকাপ জয়ী গোলরক্ষক হুগো লরিস দুর্দান্ত দক্ষতায় হতাশ করেন আর্জেন্টাইন তারকা সার্জিও এগুয়েরোকে। ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট হওয়ার পর যেন খেই হারায় পেপ গার্দিওলার শিষ্যরা। গোলের খুব বেশি সুযোগও তৈরি করতে পারেনি সিটিজেনরা। ৫৮ মিনিটে টটেনহ্যামের সবচেয়ে বড় তারকা হ্যারি কেন ইনজুরি নিয়ে মাঠ ছাড়ার পরও দুর্বল হয়ে পড়েনি স্বাগতিকরা, বরং ৭৮ মিনিটে কোরিয়ান তারকা সুন হিয়ং মিন এগিয়ে দেন টটেনহ্যামকে। বাকি সময়ে আর সে ধাক্কা সামলে উঠতে পারেনি সিটি। তাতে এক গোলের জয় নিয়েই পরের সপ্তাহে ম্যানচেস্টারে খেলতে যাবে স্পাররা। এদিকে দিনের আরেক ম্যাচে গেল আসরের রানার্স আপ লিভারপুল সহজ জয় পেয়েছে এফসি পোর্তোর বিপক্ষে। ৫ মিনিটেই নাবি কিটার গোলে এগিয়ে যাওয়ার পর ২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রবার্টো ফিরমিনো। কিন্তু সালা মানে জুটি ব্যর্থ হলে ব্যবধান আর বাড়ানো হয়নি ইংলিশ লিগের শীর্ষ ক্লাবটির। তাওসিয়া ইসলাম, এটিএন বাংলা। শেষ করার আগে ইউপি সংবাদ শিরোনাম আরও একবার। পদ্মা সেতুর ১০ম স্প্যান বসছে আজ, দৃশ্যমান হতে যাচ্ছে ১৫০০ মিটার। অগ্নি ঝুঁকিতে বরিশাল শেরেবাংলা মেডিকেল, আতঙ্কে রোগী, চিকিৎসক সহ সবাই।
নওগাঁর ধামরাইয়ের হাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩৫টি বসতঘরে অগ্নিসংযোগ, খোলা আকাশের নিচে ১.৫ শতাধিক ক্ষতিগ্রস্ত মানুষ। এবং রোহিঙ্গা প্রত্যাবর্তন সহ সংকটের স্থায়ী সমাধানে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN Tip News। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।